সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখবেন যে একজন কর্মরত চিকিৎসক সে হাসপাতালের ভেতর খুন হচ্ছে, তিনি হাসপাতালের বাইরে খুন হতেন তার ভিন্ন মাত্রা হতো। আমার স্পষ্ট বক্তব্য একজন সাধারণ পেশাজীবী হিসেবে যে এই খুনের সঙ্গে যারাই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবং প্রত্যেককে কিন্তু বিচারে নিয়ে আসতে হবে সঠিক বিচারের জন্য। এবং সেটা করলে দেখা যাবে তৃণমূল দলের অনেক বড় বড় মাথা এর সঙ্গে যুক্ত আছেন। কিছু জিনিসপত্র উনি কি গোপনে তার কাছে রেখে দিয়েছিলেন? এলাকায় যে কোনো মৃত্যু ঘটনায় তিনি এত তৎপরতা দেখান নাকি? আমার এলাকার ঘটনা আমি জিনিসপত্র, তার মানে কি তিনি হত্যাকাণ্ড সম্পর্কিত বা দুর্নীতি সম্পর্কিত জিনিসপত্র তার কাছে আড়ালে আবডালে রেখেছিলেন সেটা দিতে এসছেন? এই সমস্ত অবান্তর কথা বলে নিজেরা তো আরও জটিলতার সৃষ্টি করেন এবং ষড়যন্ত্র যে করছেন সেটি কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যায়। এই যে লিডস মানে হচ্ছে তদন্তে তারা কিছু তথ্য পেয়েছেন, সেই তথ্যটার ভিত্তিতে আরও তদন্ত হবে এবং সেই তদন্তের পর চার্জশিট হবে এবং বিগত শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছেন যে তদন্ত দেখে তার কাছে বিস্ফোরক বিভিন্ন মনে হয়েছে। এই বিস্ফোরকটা কি? বেল দিয়েছেন মানে তিনি একদম সিদ্ধ পুরুষ হয়ে গেলেন তা নন। ওই যে বললেন তিনি বীরভূমের বাঘ, বাঘ তো জঙ্গলে থাকে, তো জঙ্গলে থাকবেন, বীরভূম এলাকা আশেপাশে জঙ্গলে থাকবেন, মানুষের লোকালয়ে না থাকলেই হলো। মুখ্যমন্ত্রী যা বলে সে কথা কোনো মূল্য আছে নাকি? এরকম অপদার্থ প্রলাপ যা বকার মতো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে কেউ দেখেনি। রাবড়ি দেবেও মুখ্যমন্ত্রী যে তিনিও এত প্রলাপ বকেননি। না, সিবিআই খুব সঙ্গত কারণেই ওকে ডেকেছেন, জিজ্ঞাসাবাদ করছেন। তার কারণ ওই মেয়েটির হত্যাকাণ্ডের পরপরই যে তৎপরতা উনি দেখিয়েছেন বা যে তৎপরতা তৃণমূল কংগ্রেসের নেতারা দেখিয়েছেন, আপাত দৃষ্টিতে সেই তৎপরতার পেছনে সামাজিক সহানুভূতির থেকে অন্য কোনো উদ্দেশ্য বড় কাজ করেছে এবং সেটা ক্রমশ প্রকাশিত হচ্ছে তদন্তের একের পর এক। যখন পর্দা খোলা হচ্ছে, তদন্ত যত ঠিক পথে এগোচ্ছে, ততই কিন্তু যারা এর সঙ্গে যুক্ত, মনে থাকতে পারে আপনাদের আমি প্রথম দিনই বলেছিলাম যে এটা একটা নিছক হত্যাকাণ্ড নয়, এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে। সেই বৃহত্তর ষড়যন্ত্রের যে মূল, তাকে যদি তদন্ত করে উদ্ধার করতে হয়, যেটা সিবিআইয়ের একান্ত দায়িত্ব, সুতরাং সেই সময়ে যারা যারা আশেপাশে ছিলেন, যাদের ওখানে হস্তক্ষেপ হয়েছিল, প্রত্যেককেই ডেকে জিজ্ঞাসাবাদ করবেন। সেটাই তো স্বাভাবিক তদন্তের প্রক্রিয়া। পরিবারের যে দাবি এবং বারংবার এই কথা আপনাদের মুখেও শোনা গিয়েছে, যে দাবি পরিবার করেছিল যে ঘটনার রাতে প্রথমবার ময়না তদন্তের পর দেহ যখন আরজিকর থেকে বার করে নিয়ে আসা হয়, তখন সঠিক তদন্তের জন্য দ্বিতীয়বার ময়না তদন্ত করতে চেয়েছিলেন তারা, কিন্তু অভিযোগ দ্বিতীয়বার ময়না তদন্তের আগেই দেহ দ্রুত আরজিকর থেকে বাড়িতে আনা হয়। বাবা মা পৌঁছানোর আগেই রাতে তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিল তিলোত্তমার শবদেহ। বাড়ির সামনে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল ঘোষ। অভিযোগ বিধায়কের তত্ত্বাবধানেই দ্রুত দেহ পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়। এটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কি বিপদে পড়তে চলেছেন পানিহাটি তৃণমূল বিধায়ক? দেখুন, এই তদন্ত যদি তদন্তের দক্ষতা এবং যোগ্যতার উপর দাঁড়িয়ে হয়, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে, তবে কিন্তু এই বৃহত্তর ষড়যন্ত্রের যে আমাদের ধারণা, সেই ধারণা ক্রমশ সত্য প্রতিষ্ঠিত হবে, এই তথ্য প্রকাশিত হবে। এতে নিঃসন্দেহে যে সেখানকার যে বিধায়ক, তৃণমূল যেখানে তারা বিধায়ক পেয়েছেন বা কাউন্সিলর পেয়েছেন, সবটাই তো পেয়েছেন গুন্ডামি করে, গুন্ডামির ওপর নির্ভর করে, লোককে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা ভোট করেন। অতএব তাদের মধ্যেও একটা তৎপরতা থাকে যে আমার এই গুন্ডামির সাম্রাজ্যকে আমি টিকিয়ে রাখতে পারবো কি পারবো না, এটা কি প্রকাশ হয়ে যাবে। অতএব যত তাড়াতাড়ি পাওয়া যায় সমস্ত তথ্যকে লোপাট করে দেওয়ার প্রবণতা থাকে। কতটা তারা সফল হয়েছেন সেটা ভিন্ন কথা, কিন্তু তদন্ত করে তো এইটাই খুঁজে বার করতে হবে। এবং আমার মনে হয় তদন্তের গতিমুখ এখনো পর্যন্ত সঠিক দিকেই আছে এবং সিবিআই তারা এই সমস্ত তথ্য আদালতে জমা দেবেন। মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্ট কিন্তু কিছু বিচার করছে না। সুপ্রিম কোর্ট দেখতে চাইছেন যে তদন্তটা যেন বিনা বাধায় ঠিক মতো হয়, এছাড়া সুপ্রিম কোর্টের কাছে আর কিছু নেই। এই তদন্তের ফলে যে তথ্য উঠে আসবে সেই তথ্যের ভিত্তিতে চার্জশিট দাখিল করতে হবে, তখন সেটা নিম্ন আদালতে বিচার হবে। অনেকের ভুল ধারণা আছে, ক্ষমা করবেন আমাকে, অনেকের ভুল ধারণা আছে যে সুপ্রিম কোর্টই সব বিচার করে দেবে। না, সুপ্রিম কোর্ট কিছু বিচার করছে না এই পর্যায়ে। স্যার, আরজিকরে যে চিকিৎসক তরুণীর নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনায় এবারে চর্চার কেন্দ্রে উঠে এসেছে
ওষুধ দুর্নীতি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনকে আমি এখানে সাইট করব। এক্ষেত্রে তাদের প্রতিবেদন অনুসারে এর সঙ্গে কয়েক কোটি টাকার লেনদেন জড়িয়ে রয়েছে। আরজিকর কাণ্ডের নির্যাতিতাও খোদ ওষুধের খারাপ মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং আমরা সেই প্রতিবেদন থেকে জানতে পারছি তিনি তার দুই সতীর্থকে নিয়ে গিয়ে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে কথা বলেন এবং তার সহকর্মীরা তাকে এ নিয়ে বারংবার সাবধান করলে তিনি চুপ থাকেন। হতেই পারে ঘটনা পরম্পরায় এই সমস্ত তথ্য উঠে আসছে। তা না হলে একটি চিকিৎসক মেয়ে হঠাৎ হাসপাতালের ভেতরে খুন হয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখবেন যে একজন কর্মরত চিকিৎসক সে হাসপাতালের ভেতরে খুন হচ্ছে। তিনি হাসপাতালের বাইরে খুন হতেন তার ভিন্ন মাত্রা হতো। হাসপাতালের ভেতরে তিনি খুন হচ্ছেন, 36 ঘন্টা কাজ করার পর তিনি বিশ্রাম নিতে গিয়েছিলেন। তার মানে তার এই গতিবিধি নিশ্চয়ই কারো নজরে ছিল এবং সেইভাবেই তারা গোটা ঘটনাটা ঘটিয়েছেন। এখন অনেক প্রশ্ন আছে, তাকে আগে খুন করে ধর্ষণ করা হয়েছে না ধর্ষণ করে খুন করা হয়েছে, এই সমস্ত কিছুই তো তদন্ত করে বার করতে হবে এবং সেই তদন্ত করার ক্ষেত্রে ফরেন্সিক এক্সামিনেশন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোস্টমর্টেমের ফরেন্সিক রিপোর্ট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসবগুলো আলোচনায় করেই তদন্ত শেষ করতে হবে এবং তদন্তে শেষে প্রেক্ষিতে চার্জশিট দাখিল করতে হবে। আমার স্পষ্ট বক্তব্য একজন সাধারণ পেশাজীবী হিসেবে যে এই খুনের সঙ্গে যারাই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবং প্রত্যেককে কিন্তু বিচারে নিয়ে আসতে হবে সঠিক বিচারের জন্য। এবং সেটা করলে দেখা যাবে তৃণমূল দলের অনেক বড় বড় মাথা এর সঙ্গে যুক্ত আছেন। এবং গতকালই আপনারা দেখেছেন একটা মেডিকেল কাউন্সিলের, রাজ্য মেডিকেল কাউন্সিল যেই নির্বাচনটাও তারা রিগিং করেছেন, এ নিয়ে মামলাও করেছে। আমি সে মামলা পেন্ডিং আছে। আমাদের এখানে মামলা হলেই তো সঙ্গে সঙ্গে বিচার হয়ে যায় না, সময় লাগে। এবং গতকাল প্রকাশ্যে এসে গিয়েছে দুই দলের মারামারি মেডিকেল কাউন্সিলের ক্ষমতা দখল রাখার জন্য। এসব তো ইতিপূর্বে কখনো আমরা দেখিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ক্ষমতায় থাকবে, যে থাকবে না, কিন্তু তৃণমূলের একটাই আদর্শ যে যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করতে হবে। এটাই হচ্ছে ওর মহারানীর নির্দেশ। ওরা মহাদিদি বলে, যাই হোক ওই মহাদিদির নির্দেশ, সেই নির্দেশেরা কার্যকর করছে। স্যার, তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশু ভট্টাচার্য দাবি করছেন, তিনি সংবাদ মাধ্যমে রীতিমতো দাবি করছেন, ডিজিটাল সংবাদ মাধ্যমে, যে যদি এই নৃশংস হত্যা কলেজ কর্তৃপক্ষই করে থাকে তাহলে তারা কলেজের মধ্যে এই ঘটনা ঘটাবে। ওর মাথায় তো এটা ঢুকবে না। কলেজ কর্তৃপক্ষ কলেজের ভেতরে করে তো তাদের পক্ষে সুবিধে, তাদের পক্ষে সুপারি কিলার দিয়ে বা দেবাংশুর মেকানিজমের মধ্য দিয়ে খুন করা একটু অসুবিধে। এই প্রশ্ন যিনি করেন তাকে তো বলতে হয়, ভাই তুমি কি একটা খুনের মেকানিজম তৈরি করেছো যে তোমার কাছে কেন টেন্ডারটা? এটা হতে পারে। স্যার, গতকাল আমরা দেখলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল ঘোষ জানিয়েছেন যে এটা তো আমার এলাকার ঘটনা, আমার কিছু জিনিসপত্র জমা দেওয়ার আছে তাই এসেছি। সিজিও কমপ্লেক্সে তিনি যখন সিবিআই এর দপ্তরে যান তিনি এই কথা বলছেন যে আমার এলাকায় যেহেতু ঘটনাটা ঘটেছে আমি কিছু জিনিসপত্র জমা দেওয়ার জন্য এই দপ্তরে এসেছি। কেন কিছু জিনিসপত্র উনি কি গোপনে তার কাছে রেখে দিয়েছিলেন? এলাকায় যে কোনো মৃত্যু ঘটনায় তিনি এত তৎপরতা দেখান নাকি? আমার এলাকার ঘটনা, আমি জিনিসপত্র, তার মানে কি তিনি হত্যাকাণ্ড সম্পর্কিত বা দুর্নীতি সম্পর্কিত জিনিসপত্র তার কাছে আড়ালে আবডালে রেখেছিলেন, সেটা দিতে এসছেন? এই সমস্ত অবান্তর কথা বলে নিজেরা তো আরও জটিলতার সৃষ্টি করেন এবং ষড়যন্ত্র যে করছেন সেটি কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যায়। স্যার, গতকাল ময়নাতদন্তে তাড়াহুড়ো প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করেছেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। ময়নাতদন্তকারী চিকিৎসক দাবি করেন যে ময়নাতদন্ত সেদিন না হলে হাসপাতালে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন মৃতার পরিবারের পরিচিত একজন, নিজেকে প্রাক্তন কাউন্সিলর এবং সম্পর্কে কাকা বলে পরিচয় দেন তিনি এবং নাম প্রকাশে অনিচ্ছুক ডক্টর অপূর্ব বিশ্বাস। দেখুন, তদন্ত পোস্টমর্টেম রিপোর্ট এ নিয়ে সুপ্রিম কোর্টেও আমি প্রশ্ন তুলেছিলাম যে যিনি পোস্টমর্টেম করেছেন তার কম্পিটেন্সটা নিয়েও ভাবা দরকার। কেন সন্ধ্যের পর কী করে করলেন? ওইভাবে তাড়াহুড়ো করে সমস্ত তিনি পোস্টমর্টেম মেটেরিয়াল নিলেন। অর্থাৎ তার যোগ্যতা নিয়ে বিবেচনা করা দরকার এবং তখনই সুপ্রিম কোর্ট বলেছেন এটা তদন্তের বিষয়, তদন্ত হচ্ছে। এখন যদি একজন চিকিৎসক তাকে হুমকি দেওয়া হয় যে আজকে এই মুহূর্তেই তুমি যদি পোস্টমর্টেম না করো তাহলে রক্তগঙ্গা বইয়ে যাবে, এই রক্তগঙ্গা বইয়ে যাবার এই যে ফ্রেজোলজি, এটা কারা তৈরি করেছেন? 2011 সালের পর থেকে তো সর্বোচ্চ এটা না করলে রক্তগঙ্গা বইয়ে দেবো, এই আওয়াজ তো তুলছেন মহারানী বা মহাদিদি, তিনি তার দলের মাধ্যমে।
আচ্ছা, আগামী 27শে সেপ্টেম্বর আরজিকর মামলার শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই শুনানির দিন এবার পিছিয়ে গেল। রাজ্যের তরফে দিন পরিবর্তনের আর্জি জানানো হয়েছিল, সেই আর্জি মেনে নিয়েছেন প্রধান বিচারপতি। 27 তারিখের বদলে 30শে সেপ্টেম্বর হবে আরজিকর মামলার শুনানি। আর কেন পিছিয়ে গেল, এর পেছনে কি অঙ্ক আছে? এগুলো হচ্ছে একেবারে যারা আদালতের পদ্ধতি সম্পর্কে আদৌ অবহিত নন, তারাই এইসব প্রশ্ন তুলছেন। একটা মামলা হলে মামলা অ্যাডজর্নমেন্ট চাইতেই পারেন, উকিলবাবু চাইতে পারেন, পার্টি চাইতে, অনেক অসুবিধা থাকতে পারে। এমন নয় যে অ্যাডজর্নমেন্ট সাইনাডাই হয়ে গেছে, 27 তারিখের জায়গায় 30 তারিখ হয়েছে। এ নিয়ে এত বিতর্ক হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি খুঁজে পাই না। একটাই হচ্ছে যে অনেকে কিন্তু এই মিডিয়া হাইপ তৈরি করে তদন্তের গতিমুখটাকে কিন্তু নষ্ট করতে চাইছেন। আমি আবারও বলি, সুপ্রিম কোর্ট কিছু বিচার করছে না। যারা ভাবছেন যে সুপ্রিম কোর্টে গিয়ে আমি লম্পজম্প করলে অনেক কিছু আদায় করতে পারবো, সবিনয়ে বলে একজন পেশাজীবী হিসেবে সুপ্রিম কোর্ট এই মামলায় কিছুই বিচার করছেন না। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারটা দেখবেন আর বলবেন এই তদন্ত চলবে, তদন্ত যেন হস্তক্ষেপ না হয়। যেটা প্রথম দিনে আমরা করেছি কলকাতা হাইকোর্ট থেকে, সেই আদেশটাই সুপ্রিম কোর্ট বৈধতা দিচ্ছেন। অতএব 27-এর জায়গায় 30, 30-এর জায়গায় 31, এর পেছনে হত্যাকাণ্ডের তদন্তর সঙ্গে সম্পর্ক নেই, অন্য কিছু থাকতে পারে, কিন্তু এই হত্যাকাণ্ডের সম্পর্কিত বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানির কোনো সুযোগ নেই। স্যার, আমার পরবর্তী প্রশ্নটা অনেকটা ব্যক্তিগত পরিসরে। এখনো অবধি যেভাবে তদন্ত এগিয়েছে, আপনি নিজে কতটা সন্তুষ্ট একজন আইনজীবী হিসেবে, এবং কেন, যদি একটু বলেন? দেখুন, তদন্তের সব কিছু তো আমরা জানতে পারিনি, কিন্তু আমরা কি বুঝি, আমরা যখন সওয়াল হয় সওয়ালের সময় বিচারপতিরা যারা তদন্তের নথিটা দেখতে পান তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার চেষ্টা করি। যেদিনই চিফ জাস্টিস বললেন আমাকে, যখন আমি সওয়াল করলাম তৃতীয় দিন, যে দেয়ার আর লিডস, ওয়েট লেট দি রিপোর্ট কাম। এই যে লিডস মানে হচ্ছে তদন্তে তারা কিছু তথ্য পেয়েছেন, সেই তথ্যটার ভিত্তিতে আরও তদন্ত হবে এবং সেই তদন্তের পর চার্জশিট হবে। এবং বিগত শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছেন যে তদন্ত দেখে তাদের কাছে বিস্ফোরক বিভিন্ন মনে হয়েছে। এই বিস্ফোরকটা কি? সরকারি প্রশাসনের দুর্বলতা, দুর্নীতি, এই সবটাই তদন্তের ভেতর চলে এসেছে। এবং এই তদন্তের গতিমুখটাকে নষ্ট করার জন্য কিন্তু অনেকেই অনেকের বন্ধু সেজে এই কাজটা করার চেষ্টা করছেন, আমার আশঙ্কা। যাই হোক, সুপ্রিম কোর্ট এখন তদন্ত চালাতে দিন, তদন্ত চললে পরেই আসল সত্য বেরিয়ে আসবে। স্যার, আমাদের দর্শকরা জানতে চাইছেন সিবিআই এর রাডারে আর কাকে কাকে আনা উচিত, এবং এত প্রমাণ লোপাটের অভিযোগ আসার পর কিভাবে মূল মাথা অব্দি পৌঁছবে সিবিআই? সেটা দেখুন, কাকে কাকে আনা উচিত এটা আমি তো বলতে পারি না। তদন্ত করতে করতে সিবিআই যাদের নাম পারবে, ধরুন আজকে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করতে করতে আমি একটা ক্লু পেলাম আছে এর সঙ্গে আরেকজন আছে, আমি তাকে ডাকবো, তার সঙ্গে কথাবার্তা হলে আরেকজনকে পাবো। এখানে কিন্তু এই খুন এবং সাক্ষ্য লোপাট হয়েছে, প্রত্যক্ষদর্শী কেউ নেই। সিবিআই তদন্তের দায় পেয়েছেন প্রায় 3 দিন হওয়ার পর। এই 3 দিনটা ছিল একটা গোল্ডেন আওয়ার ফর দি পারপাস অফ ইনভেস্টিগেশন, সেটা নষ্ট হয়েছে। এখন সিবিআইকে তথ্য তৈরি করতে হবে বিভিন্ন ফরেন্সিক এভিডেন্সের মধ্যে দিয়ে। ব্যাপারটা অত সহজ না, অত দ্রুত হয় না। যার ফলে দেখবেন এই তদন্তের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি যে ধৈর্য ধরতে হবে। এটা হুট্টোপাটি করে কালকেই কাউকে কেন গ্রেপ্তার করলো না, পরশুদিনই কেন কিছু করলো না, এইসব কথা বলা কিন্তু তদন্তকে বিভ্রান্ত করা। মুখ্যমন্ত্রী যে বলেছিলেন একদম শুক্রবারে দাঁড়িয়ে রবিবারের মধ্যে ফাঁসি চাই, অনর্থক অনর্থক বাচালতা, এবং এটা প্রকৃতপক্ষে অপরাধীকে বাঁচাবার চেষ্টা, আর কিচ্ছু না। স্যার, গরু পাচার মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমে ফিরেছেন। বীরভূমের একদম বলা চলে বীরভূমের বাঘ বলে তিনি প্রচলিত। অনুব্রতর পরে জেল থেকে বেরোবেন এনামুল হক। একের পর এক নেতারা যেভাবে জামিন পেয়ে যাচ্ছেন, সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে। দেখুন, জামিন পাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। জামিন পাওয়ার পেছনে খুব গূঢ় রহস্য আছে বলে আমি মনে করি না একজন পেশাজীবী হিসেবে। একজন মানুষ তো বিচারাধীন অবস্থায় চিরকাল বন্দি থাকতে পারেন না। সুতরাং সবটাই নির্ভর করছে যে তদন্ত হয়ে গেছে কিনা, তদন্তের তথ্য সংগৃহীত হয়েছে কিনা, এবং তদন্তের ফলে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেগুলো লোপাট হবে কিনা, এইসব বিবেচনা করেই বেল দেওয়া হয়। আমরা আশা করতে পারি যে কোর্ট এইসব বিবেচনা করে বেল দিয়েছেন। বেল দিয়েছেন মানে তিনি একদম সিদ্ধ পুরুষ হয়ে গেলেন তা নন। ওই যে বললেন তিনি বীরভূমের বাঘ, তো বাঘ তো জঙ্গলে থাকে, তো জঙ্গলে থাকবেন, বীরভূম এলাকা আশেপাশে জঙ্গলে থাকবেন, মানুষের লোকালয়ে না থাকলেই হলো। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। বীরভূমের বাঘ, বীরভূমের
বাঘই থাকবে, বিরোধীদের কটাক্ষ ফিরহাদ হাকিমের। ফিরহাদ হাকিম বলছেন যে বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘকে খাঁচায় আটকে বেশি দিন রাখা সম্ভব হবে না। খাঁচায় যখন আটকে থাকে শিয়ালরা হায়নারা হাউ হাউ করে, কারণ বাঘ ভিতরে আছে, বাঘ বেরিয়ে গেলে আবার তারা লেট তুলে পাঠায়। কি বলবেন? আমি একটা কথা আগেও বলেছি, আবারও বলি, যে মুশকিল হচ্ছে ওরা কিন্তু পশুর সঙ্গে মানুষের তুলনা করছেন। এখন মানুষকে পশুত্বের পর্যায়ে নামিয়ে আনছেন, সেটা ওদের ব্যাপার। ওরা একবারে বলতে পারছেন না যে অনুব্রত মণ্ডল মানুষের মতো মানুষের কাজ করেছে। উনি বাঘের মতো, বেড়ালের মতো, শিয়ালের মতো, কুকুরের মতো মানুষকে পশুত্বে নামিয়ে আনার যে একটা অদ্ভুত প্রকরণ মমতা তৈরি করেছেন, তার যথার্থ প্রতিফলন ফিরহাদ করেছেন। আমি আবারও বলি, উনি বিচারাধীন আছেন, জামিন পেয়েছেন, ঘরে এসেছেন, ঘরে থাকুন, পরিবার নিয়ে শান্তিতে থাকুন, লম্পজম্প করতে যাবেন না। লম্পজম্প করলে আরও বিপদ হবে। আর যদি বাঘ সেজে থাকতে চান, তাহলে বীরভূমের আশেপাশে কিছু কিছু জঙ্গল আছে, রিজার্ভ ফরেস্ট ছোটোখাটো, সেখানে গিয়ে থাকুন, কারণ বাঘের জায়গাটা জঙ্গলে। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। রাজ্যের বিভিন্ন জায়গায় যে বন্যা পরিস্থিতির ছবি উঠে আসছে, এমতো অবস্থায় ঘাটাল মাস্টার প্ল্যান না হলে প্রচারে যাব না, রাজ্যকে রীতিমতো চাপে ফেললেন অভিনেতা দেব, তৃণমূল সাংসদ তিনি। সেই সঙ্গে দেব বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান 3 মাসে সম্ভব নয়, জুন মাসে জিতেছি, জুন থেকে ধরলে 3 মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না। রাজ্য সরকার চেষ্টা করছে কাজটা দ্রুত গতিতে শুরু করার, জমি অধিগ্রহণ ও জমি পুনরুদ্ধারের কাজ চলছে। কিছু জমিতে দোকান তৈরি হয়ে গিয়েছে, তাদের সঙ্গে কথা চলছে, রাস্তা দিয়ে বড় মেশিন ঢুকতে পারবে না। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে 5 বছরের আগে সেই কাজ শেষ করা সম্ভব নয়। কি বলবেন? দেখুন, আজ থেকে প্রায় 5 বছর আগে ঘাটালের ওইখানে কৃষক সমিতির নেতৃত্বে আমিও সেখানে ছিলাম, সভা হয়েছে, আলোচনা হয়েছে, এবং ঘাটাল পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য ওখানে আমরা আন্দোলনও করেছি, কৃষকরা আন্দোলন করেছেন। কিন্তু সরকারি প্রশাসন যে তৎপরতার সঙ্গে তারা কাটমানি উপার্জন করেন, সেই তৎপরতার সঙ্গে ঘাটাল পরিকল্পনাকে কার্যকর করার চেষ্টা করেননি। এটা হঠাৎ 3 মাসের ব্যাপার নয়। আমি তো বললাম 5 বছর আগে ওখানে মিটিং করেছি এই একটি বিষয় নিয়ে, যে ঘাটাল যে প্রকল্প, সেটাকে মাস্টার প্ল্যান, তাকে বাস্তবায়িত করা হোক, তা নাহলে চারিদিকটা বন্যার সময় ডুবে যায়। আর ডিভিসি থেকে জল ছাড়াটা তো নতুন ব্যাপার না, এটা তো একটা স্বীকৃত কথা যে অতিরিক্ত বর্ষা হলে ডিভিসি বাঁধ রক্ষা করতে হবে, তখন অতিরিক্ত জল তারা ছেড়ে দেয়। রাজ্য সরকার বলছেন যে আমি ডিবিসির সাথে সম্পর্ক রাখবো। মুখ্যমন্ত্রী যা বলে সে কথা কোনো মূল্য আছে নাকি? এরকম অপদার্থ প্রলাপ যা বকার মতো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষে কেউ দেখেনি। রাবড়ি দেবেও মুখ্যমন্ত্রী যে তিনিও এত প্রলাপ বকেননি। আমি বলছি যে রাজ্য সরকারের দায় কি ছিল, যে ডিভিসি জল ছাড়বে, সেই জলটার গতিমুখ খুলে দেওয়া, কিভাবে জলটা প্রবাহিত হয়ে যাবে তার ব্যবস্থা করা, সেসব তো করেননি। বরং তার লোকেরা বাড়ি চুরি করে, এসব চুরি করে নদীগুলোকে একেবারে বুঝিয়ে দিয়েছেন। সেই কাজটা না করে আজকে ডিভিসি জল ছেড়ে দিচ্ছে বলে আমি হঠাৎ আমার অফিসারদের বললাম তোমরা ওখান থেকে চলে এসো। কাল যদি ডিভিসি বলে বিদ্যুৎ দেবো না, তো কোথায় থাকবেন দিদিমণি? ওর সুবিধে হবে। আলো না থাকলে ওর যারা কাডার, তাদের তোলাবাজি, গুন্ডাবাজি এটা করতে সুবিধা হবে। দেখেছেন না? সুতরাং সেদিক থেকে উনি খুব পরিকল্পনা করে এগোচ্ছেন যে অন্ধকার হোক। জ্যোতিবাবু গোটা রাজ্যটাকে আলোময় করে গিয়েছিলেন যাওয়ার আগে, এখন চাইছেন উনি অন্ধকার করলে পরে তোলাবাজিটা ভালো হবে, তাই ডিভিসির বিরুদ্ধে লেগে গেছেন।